কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বিশ্বভারতীর উপাচার্য তার বিবৃতিতে অভিযোগ করেছিলেন যে বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে নানা রকম অনৈতিক কাজকর্ম চলে, এমনকি সেখান থেকে ব্যবহৃত গর্ভনিরোধকের মতো আপত্তিকর নানা সামগ্রী উদ্ধার হয়েছে। এই বিষয়গুলো তার বিবৃতিতে উঠে এসেছিল। আর এবার আরও এক ধাপ সুর চড়িয়ে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল তিনি অভিযোগ করলেন যে বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে সেক্স র্যাকেট চলে। শুরুতে আপনাদের দেখাবো কি বলেছেন অগ্নিমিত্রা। সন্ধ্যে 7টার পরে এখানকার লোকাল তারা ভালো জানবেন যে যত রকমের মানে ইললিগাল অ্যাক্টিভিটি আজকে সেক্স র্যাকেট থেকে শুরু করে গাঁজা, চরস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সব এই মাঠে হয়। এবং আজকে বলা হচ্ছে যে কেন পাঁচিল দেওয়া হবে এই কারণের জন্য। গুরুদেবের সময় যে পরিবেশ ছিল সেটা নিশ্চয়ই আপনারা সবাই মানবেন যে এখন সেই পরিবেশ নেই। গুরুদেবের সময় এই মেলার মাঠে সেক্স র্যাকেট আর গাঁজা, চরস এইসবের র্যাকেট চলতো না। এইটা এখানকার মানুষজন কেন এটা সহ্য করবে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ ভৌমিক এবং বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়। আমি প্রথমে পার্থবাবুর কাছে চলে যাব। পার্থবাবু, সরাসরি অভিযোগ অগ্নিমিত্রা পলের যে গাঁজা, চরস থেকে শুরু করে মাদক থেকে শুরু করে সেক্স র্যাকেট, অবাধ যৌনাচার চলে এই বিশ্বভারতীর মাঠে। অগ্নিমিত্রা পল বিজেপির একজন নেত্রী হিসাবে অভিযোগ করেছে। অভিযোগ যে কেউ করতে পারে। উনি যদি মহিলা না হতেন তাহলে আমি বলতাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি যদি একটা বলি অগ্নিমিত্রা পলের বাড়ির তলায় সেক্স র্যাকেট চলে, তা আমি অভিযোগ করতে পারি। আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষার দায়িত্ব বাংলার প্রতিটা মানুষের। আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে কবিগুরুর যে ভাবনা থেকে বিশ্বভারতী, অর্থাৎ বিশ্বভারতী খোলামেলা পরিবেশে পড়াশোনা হবে, মুক্ত আকাশ, মুক্ত চিন্তা, তার তলায় ছাত্রছাত্রীরা বিকশিত হবে। এবং তাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের বিশ্বভারতী গড়া। উপাচার্য এর আগে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বহিরাগত, এখন বলছেন অগ্নিমিত্রাদি বলছেন যে ওখানে সেক্স র্যাকেট চলে। একজন বিচক্ষণ নাগরিক হিসেবে ওনার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে যে ওখানে সেক্স র্যাকেট চলে, আমি জিজ্ঞাসা করব অগ্নিমিত্রাদি কি কোনো অভিযোগ পুলিশে দায়ের করেছেন যেখানে সেক্স র্যাকেট চলে? আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন যাতে এখানে সেক্স র্যাকেটটা না চলে। আমি আসবো আপনার কাছে পার্থবাবু। আপনার উনি নাগরিক হিসাবে যেটা কর্তব্য সেটা না করে উনি একটা রাজনৈতিক স্লোগান দিচ্ছেন যেখানে রবীন্দ্রনাথকে কলুষিত করা হচ্ছে, রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতীকে কলুষিত করা হচ্ছে, রবীন্দ্রনাথকে সারা ভারতবর্ষের মানুষের সামনে ছোট করা হচ্ছে। উনি আসলে গুজরাটের সংস্কৃতি বাংলা সংস্কৃতির উপর চাপিয়ে দিয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন। আমি পার্থবাবুর বক্তব্য নিয়ে প্রণয় রায়ের কাছে আসবো। প্রণয় বাবু, বিশ্বভারতী যার সঙ্গে রবীন্দ্রনাথের আবেগ জড়িত, লক্ষ লক্ষ বাঙালির আবেগ জড়িত, সেখানে সেক্স র্যাকেট চলে, এই বক্তব্যটা খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিতর্কের জন্ম দেয়। যদি সত্যি সত্যি তাই হয়, তাকে নির্দিষ্ট প্রমাণ রয়েছে, নির্দিষ্ট তথ্য রয়েছে, পার্থবাবু যেমনটা বললেন যে সেই অনুযায়ী পুলিশে কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে, নাকি শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য? প্রণয়বাবু, আপনি বিলক্ষণ জানেন যে যদি বিশ্বভারতী বা রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন নিয়ে বক্তব্যে কোথাও রাজনীতির ছোঁয়া থাকে, তাহলে সেটা আখেরে আপনাদের জন্য খুব সুখকর, কারোর জন্য খুব সুখকর হবে না। দেখুন, অভিযোগ যখন এসছে তার তদন্ত হতে পারে। আর আপনি যখন বলছেন যে জানানো হয়েছে কিনা, উপাচার্য নিজেই জানিয়েছে। এবং উপাচার্যর যে বিবৃতি আপনারা দেখালেন যে ওখান থেকে কন্ডোম পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি, উপাচার্য নিজে থানায় জানিয়েছেন একাধিকবার। এবং তারপরেও আপনারা দেখলেন আজকে অনুব্রত মণ্ডল কোন রকম তদন্ত না করে, অভিযোগ যদি এসছে তদন্ত হতে পারে, কোন রকম তদন্ত না করে অনুব্রত মণ্ডল কি করে বলছে যে এটা এ কারণ? তাহলে কি উনি এই র্যাকেটের সাথে যুক্ত আছেন? আর দ্বিতীয় পার্থতা যে শান্ত পরিবেশ, রবীন্দ্রনাথ আবেগ, এগুলো বলছেন। এই কলকাতাতে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবছর দোল পূর্ণিমায় যেটা হয়ে গেল, রোদ্দুর রায় এখনো জেলের বাইরে কি করে থাকে? যে রোদ্দুর রায়ের গান নিয়ে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তোলপাড় হয়ে গেল, এবং তারপরে সেই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদের পিঠে কি লেখা ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এই কলকাতা শহরে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যখন এগুলো হচ্ছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও তার প্রতিবাদ করেছেন? একজন কেউ অ্যারেস্ট হয়েছে? সেই ছেলেগুলো ওখানে গেল কি করে?
অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বলেছেন বখাটে ছেলে চাই, একটা সময় মুখ্যমন্ত্রী আপনি জানেন গত বছর গিয়ে ভাটপাড়ায় বলেছিলেন আমার বখাটে ছেলে চাই, বখাটি ছেলেদের আমি সরকারি চাকরি দেব। এই বখাটে ছেলেদেরকে নিয়ে উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রোদ্দুর গানের গান বাজিয়ে যেভাবে রবীন্দ্রনাথকে অপমান করেছেন, ঠিক একইভাবে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী বিশ্বভারতীকে ওই বখাটে ছেলেদের আখ্যা তৈরি করেছে। আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাজত্বে রবীন্দ্রনাথের স্মৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি সেটা বারবার ক্ষুণ্ণ হচ্ছে, বারবার লঙ্ঘিত হচ্ছে, এমনই অভিযোগ প্রণয় বাবুর। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য যদি গর্ভনিরোধক পাওয়া গেছে বলে কোনো এফআইআর করে থাকে তাহলে সেটা তিনি জনসমক্ষে প্রকাশ করুন। বক্তৃতা করলে উনি আরএসএস নেতা, বিজেপি নেতার মতো বক্তৃতা করছেন। যে কায়দায় ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ চালাচ্ছে, যে ওখানে মুক্ত স্বাধীনতার কারো স্থান নেই, কেউ যদি কোনো প্রতিবাদ করে তাকে দেশদ্রোহিতার তকমা পরিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্রণয় বাবু বলছেন না রোদ্দুর রায়, ওটাও রবীন্দ্রনাথের ঠাকুরের চিন্তা ভাবনা, মুক্ত আকাশ মুক্ত মন, তোমার ভিতরে যেটা আছে তুমি প্রকাশ করো, মানুষ বিবেচনা করে নেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। রোদ্দুর রায় অন্যায় করেছে, সারা বাংলার মানুষ মানেনি, সারা বাংলার মানুষ তার প্রতিবাদ করেছে, ওটা আইন চাপিয়ে গায়ের জোরে বন্ধ করা যায় না। মানুষের চিন্তা ভাবনা, মানুষ তার প্রতিবাদ করে, মানুষ সামগ্রিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায়। রবীন্দ্রনাথ বাঙালির মননে, রবীন্দ্রনাথ বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। আপনি জীবনের এমন কোন ক্ষেত্র বাঙালির পাবেন না যেখানে রবীন্দ্রনাথ নেই। আমি আসবো পার্থবাবু, আমি একটু শুনে নেব অনুব্রত মণ্ডল অগ্নিমিত্রা পলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন। এগুলো সবই ফলস কথা, এগুলো বানানো কথা। হ্যাঁ, উনি কিছু জানেন না বিশ্বভারতীর আদর্শ সম্বন্ধে, বিশ্বভারতী সম্বন্ধে কিছু জানা নাই, ওই জন্য উনি এইসব বড় বড় কথা বলেছেন। সম্পূর্ণ যদি দায়ী থাকে ভিসি নিজে দায়ী। আমি প্রণয় বাবুর কাছে আসবো। প্রণয় বাবু, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ বিরোধীদের তরফ থেকে বারবার তোলা হয়, ইনক্লুডিং এসএফআই, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক, জেএনইউ হোক অথবা বিশ্বভারতী হোক, যেখানে যেখানে কোনো বিতর্কের অবকাশ তৈরি হয় আপনারা সরাসরি সেখানে প্রথম যে অভিযোগটা আনেন অবাধ যৌনাচারের অভিযোগ। সেখানে আপনারা বলেন গর্ভনিরোধক পাওয়া যাচ্ছে, কোথাও আপনারা বলেন যে সেখানে আপত্তিকর অবস্থায় ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে। এই অভিযোগ আপনারা বারবার করেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করেন, এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে। না, এটা অভিযোগ কেন? এ তো ন্যাপকিন বিপ্লব তো যাদবপুর ইউনিভার্সিটিতে হয়েছে, অন ক্যামেরা হয়েছে। এটা অভিযোগ কেন বলছে? সমস্ত টিভি চ্যানেল ন্যাপকিন শো হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, যাদবপুর থানার সামনে ওপেন কিস হয়েছে, এগুলো তো টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। তাহলে এটা অভিযোগ কোথায়? এটা তো বাস্তব। ন্যাপকিন বিপ্লবের মধ্যে আপনি কি আপত্তিকর কিছু দেখেন? না না, ন্যাপকিন নিয়ে যে সোশ্যাল ট্যাবু সেটাকে তো দূর করার কথা বলা হচ্ছে। ন্যাপকিন তো একেবারে হেলথ রিলেটেড একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। না না, শুনুন, অন্যদিকে ঘোরাবেন না। ন্যাপকিন যদি প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়, ন্যাপকিন ইউজের জন্য সেটা ঠিক আছে, কিন্তু ন্যাপকিন যদি সেটা ঝুলিয়ে রেখে প্রদর্শন করা হয় সেটা কিসের ইঙ্গিত দেয়? আজকে যাদবপুর থানার সামনে যে ওপেন কিস যে সমারোহ হয়েছিল সেটা কিসের ইঙ্গিত দেয়? প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জাঙ্গিয়া পরে ব্রা পরে একটি ছেলে যখন ঘুরে বেড়ালো সেটাকে কিসের ইঙ্গিত দেয়? এটাকে কি কেউ সমর্থন করতে পারে? এটাকে কি সমাজ সমর্থন করতে পারে? সমর্থন কে করবে না করবে এটা মানুষের ব্যাপার, মানুষ ডিসাইড করবে কোনটা সমর্থন করবে কোনটা করবে না। যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র সংসদ তৃণমূল পরিচালিত নয়, প্রেসিডেন্সির ছাত্র সংসদ তৃণমূল পরিচালিত নয়, কিন্তু আমরা কখনোই কোনো ছাত্র সংসদ কিংবা ছাত্রদের দ্বারা পরিচালিত কোনো সংগঠনের কোনো কিছু আমরা জোর করে বন্ধ করে দিতে চাই না। আমরা মনে করি তার বিরুদ্ধে যদি আমার কোনো কথা থাকে সেটা জনমত সংগঠিত করে আমরা করব। আসলে ভারতীয় জনতা পার্টি মেধাকে ভয় পায়, শিক্ষিত ছেলে মেয়েদের ভয় পায়। মেধাকে ভয় পান প্রণববাবু? একদম এক সেন্টেন্সে উত্তর। জানা ছেলেদের গরু, দেখুন, আমরা মেধাকে ভয় পাই বলেই তো আমরা পরীক্ষা যাতে ঠিক সময় আসার চেষ্টা করছি, আর মেধাকে ভয় পায় বলেই তারা পরীক্ষা বন্ধের চেষ্টা করছে। ভোট প্রক্রিয়ায় কোভিড অন্তরায় হতে পারে না, কোভিডের জন্য ভোট পিছনোর কোনো যুক্তি নেই, এবং ভোট এই করোনা আবহে কিভাবে হবে না হবে গোটাটাই নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। সেখানে আদালত কোনো নির্দেশ দিতে পারে না, আজকে জানিয়ে দিল শীর্ষ আদালত। আর এরপরই প্রশ্ন উঠছে যে তাহলে কি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময়ই হতে চলেছে? শুধু তাই নয়,
ইতিমধ্যে বিজেপি সুর চড়া করতে শুরু করেছে যে পুরসভার যে ভোট এখন অবধি স্থগিত আছে কোভিড অতিমারির পরিস্থিতিতে গত এপ্রিল মে মাস নাগাদ যে ভোটগুলো হওয়ার কথা ছিল সেগুলো স্থগিত আছে, প্রশাসক বসেছে, সেই পুরো ভোটগুলো আবার করার বিষয়ে ইতিমধ্যেই দাবি তুললেন সায়ন্তন বসু। প্রথমে আপনাদের শোনাবো কি বলছে বিজেপি, কি বলছেন সায়ন্তন বসু। পশ্চিমবঙ্গে একই আইনের কারণে পশ্চিমবঙ্গ নির্বাচন হওয়া উচিত। কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে, স্বাস্থ্যবিধি কিভাবে মানা হবে, নিরপেক্ষতার সঙ্গে হবে, মানুষ কিভাবে ভোট দেবেন, সেটা রাজ্যের নির্বাচন কমিশনকে স্থির করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশনার যারা হন তারা তৃণমূল কংগ্রেসের পুরাতন ভৃত্যের মতো আচরণ করে। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক এবং প্রণয় রায়। আমি প্রথমে পার্থবাবু আপনার কাছে চলে যাব। আজকে সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ এবং পত্রপাঠ, এই বিহার নির্বাচন স্থগিত রাখার আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এখন অবধি তৃণমূল কংগ্রেসের এই নিয়ে অফিসিয়াল বয়ান কি আপনি যদি বলেন প্লিজ। না, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কথা বলতে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় আমরা সম্মান করি। কারণ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান পীঠস্থান। যদিও ভারতীয় জনতা পার্টির আমলে গণতন্ত্রের প্রকৃত ভিতগুলো সব বিক্রি হয়ে গেছে। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দেওয়ার অবসর নেওয়ার পরেই তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে ম্যানিপুলেট করে ভারতবর্ষের গণমাধ্যমকে যেগুলো সরকার বিরোধী খবর সেগুলো প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কিভাবে সিবিআইকে আরএসএস ভুক্ত করে ফেলা হয়েছে। আমরা দেখেছি ইডিকে কিভাবে আরএসএস ভুক্ত করে ফেলা হয়েছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনকে কিভাবে চাকরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটা সায়ন্তন বাবু বললেন ওটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রেটাই ওনার মুখ থেকে রাজ্য নির্বাচন কমিশন বেরিয়েছে। অতএব ওরা কি করে আগে সেটা আমরা দেখি, সেই বুঝে সরকার ব্যবস্থা নেবে। প্রণয় বাবু, আপনারা গোটাটাই প্রহসনে পরিণত করেছেন, নির্বাচন কমিশনকেও আপনারা কাঠের পুতুল বানিয়ে ফেলেছেন, এমনই অভিযোগ পার্থবাবুর। দেখুন, প্রথমত হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর পার্থবাবুর কাছ থেকে পাননি। দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক দেশে তো মানুষ ঠিক করবে কারা কি করছে। তো আমাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে প্রতি 5 বছর অন্তর জনপ্রতিনিধি নির্বাচিত করা। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। আমরা মানুষের সেই সাংবিধানিক অধিকারকে সম্মান জানাই বলেই বিহারে আমরা যখন শাসন ক্ষমতায় আছি, যখন ইলেকশন কমিশনার সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে আমরা স্বাগত জানিয়েছি। আর বিরোধিতা কারা করছে, ওখানে যারা বিরোধী দল আছে। ঠিক পশ্চিমবঙ্গে উল্টো, পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় আছে তারা মানুষকে ভয় পায়। তারা মানুষকে ভয় পায় বলেই, মানুষের কাছে যেতে পারবে না বলেই তারা দীর্ঘদিন ধরে কোভিড সিচুয়েশনের আগেও অনেকগুলো পৌরসভার যেগুলো টেনিওর শেষ হয়ে গেছে সেগুলোকে তারা ইলেকশন পোস্টপোন করে রেখেছে। এবং আপনি সুপ্রিম কোর্টের আজকে রায়ের কথা বলছেন, কিন্তু প্রণয় বাবু আপনি কি মনে করেন যে এই যে পরিস্থিতি তাতে সত্যি সত্যি নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে? দেখুন, আমি কি মনে করি সেটা বড় কথা না। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তারা ব্যবস্থা করতে পারবে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে তাতে অংশগ্রহণ করব। কিন্তু তৃণমূল কংগ্রেস কেন নিজেরাই ওখানে প্রশাসনিক বসিয়ে দিবে? এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম, কদিন আগে কলকাতা হাইকোর্ট এই রাজ্য সরকারকে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো ইলেকশন হয়নি পৌরসভা তাদের নির্বাচন করতে হবে। আমি এখানেই আসবো পার্থবাবুর কাছে। পার্থবাবু জাস্ট একটা উদাহরণ দিই, যদিও সেটা খুবই ছোট স্কেলে। মিজোরাম একটা অত্যন্ত ছোট রাজ্য এবং সেখানে আমরা জানি যে কোভিড সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, অন্তত মৃত্যুর ঘটনা ঘটেনি সেখানে। কিন্তু সেখানে লোকাল বডি ইলেকশন আমরা হতে দেখলাম একটা অন্য ফর্মুলায়, হেলথ প্রোটোকল মেনেই। তো ঠিকই যে মিজোরাম অত্যন্ত ছোট রাজ্য বিহার বা পশ্চিমবঙ্গের তুলনায়, কিন্তু ভোটটা তো সেখানে করা গেল। পুরো ভোটের যে দাবি বিজেপি তুলছে সেটা কি একেবারে খারিজ করতে পারেন? হ্যাঁ, আমি বলছি, আমি জানতাম যে প্রণয়দা সবসময় সবকিছু জেনে বলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 22শে মার্চ লকডাউন ঘোষণা করেছেন। পুরসভার নির্বাচনগুলো তারপরে হবার কথা ছিল। 2 মাস টানা লকডাউন, তারপরে লকডাউন পার্ট 1, লকডাউন পার্ট 2, সমস্তটাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি। বাংলার মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক যে পদ্ধতি তাকে স্বীকৃতি দিয়ে, সম্মান দিয়ে প্রধানমন্ত্রী যেটা সারা ভারতবর্ষের জন্য করে দিয়েছেন সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলার বুকেও লকডাউন করেছেন। এটা হচ্ছে
মানে সংবিধান অনুযায়ী যেটা করা দরকার সেটা করেছেন। আসলে প্রণয় দ্বারা বাংলার বুকে মৃত্যুর মিছিল দেখতে চাইছেন। এই যে মমতা ব্যানার্জির রাজ্যত্বে সুস্থতার হার 80% পেরিয়ে গেছে, এটা ওনাদের ভালো লাগছে না। প্রণয়বাবু। আর মানুষ কোভিডের সময় জনগণের উপর ছেড়ে দিন না, তৃণমূল পাশে পেয়েছে। জনগণের উপর আস্থা রাখুন না, আপনারা ভালো কাজ করেছেন, তাহলে নির্বাচনে যান না, মানুষ আপনাদেরকে বেছে নেবে। তাহলে জনগণকে ভয় পাচ্ছেন কেন? নির্বাচনটাকে ভয় পাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি ভালো কাজ করেছে, জনগণ বাঁচবে, তাহলে কেন আপনারা প্রশাসক বানিয়ে রেখেছেন? জনগণকে তো ভয় পাচ্ছেন এই কারণেই যে আপনাদের যে করাপশন, এই কোভিড সংক্রান্ত 2,500 কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতির জায়গা থেকে আপনারা ভয় পাচ্ছেন, মানুষের কাছে যেতে যাচ্ছেন না। মানুষের উপর ছেড়ে দিন, ভালো কাজ করে থাকলে মানুষ আপনাদেরকে রিইলেক্ট করবে। আপনারা মানুষকে ভয় পাচ্ছেন বলেই তো আপনারা নির্বাচনে যাচ্ছেন। আমি আসবো, আমি একটু শুনে নেব সুজন চক্রবর্তী তিনি কি বলছেন এই প্রসঙ্গে। কোর্ট বলেছে এটার জন্য ভোট আটকানো যাবে না। সঙ্গতভাবেই যে কোয়েশ্চেনটা আসছে যে তাহলে পশ্চিমবাংলায় ভোট কি হবে। পশ্চিমবাংলায় মিউনিসিপ্যালিটির ভোটটা আটকে গেছে, কিন্তু মিউনিসিপ্যালিটির ভোটটা কি শুধুমাত্র প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আটকে গেছে? 1.5 বছর ধরে যাদের ভোট হয়নি তাদের জন্য কি প্যান্ডেমিক সিচুয়েশন ছিল? পার্থবাবু, আপনি শুনলেন যে শুধুমাত্র প্যান্ডেমিকের জন্য পুরসভার ভোট আটকে গেছে, এই কথাটা মানতে সুজন চক্রবর্তীরাও নারাজ। সুজনবাবু জানেন উনি কোন 17টা মিউনিসিপ্যালিটির কথা বলছেন। আমি প্রণয়দার কথায় আসি। 1 নম্বর হচ্ছে কোভিড সিচুয়েশনে আমরা যদি মিউনিসিপ্যালিটির ভোট করতাম তাহলে আজকে পশ্চিমবাংলায় ওই ভোটের লাইনে যারা দাঁড়াতো, যদি 100 জন দাঁড়ায়, একজনের করোনা থাকলে আরো 99 জনের করোনা হতো। তার মানে পশ্চিমবাংলায় এই করোনার সংখ্যাটা অন্তত 10 ডবল বেড়ে যেত, মানুষের মৃত্যুর সংখ্যাটাও 10 ডবল বেড়ে যেত। ওই যে বললাম প্রণয় বাবুরা বাংলায় বাঙালির মৃত্যুর মিছিল দেখতে চায়, যেটা দুর্নীতির নেতা ওনার নেতা অমিত শাহ দেখতে চান। অমিত শাহর পুত্র কত কোটি টাকার মালিক হয়েছেন, দুর্নীতির মানুষের কষ্টার্জিত টাকা লুট হবে, সেটা আমরা দেখতে চাই না। আরে বাংলার মানুষ ঠিক করে দেবে, 50 ক্রস করবেন না, 50 ক্রস করবেন না, বাংলার মানুষ ঠিক করে কাছে যান না, মানুষের কাছে যান না, মানুষের উপর ছেড়ে দিন না। দেবে। আরে আমরা তো মানুষের উপর ছেড়ে দিন না, মানুষকে ভয় করছেন কেন? নির্বাচনটা করুন না কেন? করছে না, মানুষকে ভয় করছেন আপনারা। তাই করোনার সময় বাড়ির বাইরে মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না, সেই জন্য নির্বাচনটা করছেন না। কিন্তু প্রণয়বাবু, এখনো অবধি অন্তত যে কোনো রকমের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আমরা জানি না যে আনলক 4-এ কি সিদ্ধান্ত হবে, সেটা আমরা এখনো অবধি জানি না, কিন্তু এখনো অবধি সমস্ত জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সত্যি সত্যি আপনারা যখন এই দাবিটা করছেন, আপনারা কি মনে করেন যে ভোট নেওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে? না, প্রথম তো হচ্ছে দেখুন, আমি আরবারও বললাম যে ভোট করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা ভোট করাতে পারছে কিনা, কি সিচুয়েশন, কি অবস্থা। নির্বাচন কমিশন যদি আশ্বস্ত করে, তারা যদি ব্যবস্থা করে, রাজনৈতিক দল হিসেবে আমরা তাতে অংশগ্রহণ করতে চাই, তার কারণ আমরা মানুষের সম্মান জানাই। এখানে আমি কি মনে করি, স্থিতি আছে কি নেই, সেটা তো বড় কথা না। খুব সংক্ষেপে পার্থবাবু, করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে আমরাও সম্মান করি, আমরাও দেখতে চাই নির্বাচন কমিশন আদৌ বিহারে ভোট করায় কিনা, করালে কোন পদ্ধতিতে করায় আমরা দেখতে চাই। কিন্তু জোর করে করোনার অতিমারির সময় জোর করে ভোট করে, কারণ ভোট করলে আমরাই জিতবো। আমরা জিতবো 127টা মিউনিসিপ্যালিটির 100টার উপরে মিউনিসিপ্যালিটি আমরা দখল করবো। আমরা জানি মানুষ আমাদের ভোট দেবে, কিন্তু এই রাজত্ব দখল করতে গিয়ে মানুষকে মৃত্যুর মুখে আমরা ঠেলে দিতে চাই না। আমাদের কাছে মানুষ সবার আগে। যেমনটা আগে বলছিলাম যে আমাদের সবার নজর রয়েছে মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউসে, কারণ প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা চালিয়ে যাচ্ছে সিবিআই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সিবিআই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর সুজিত ঘোষ। সুজিতবাবু, মৌপিয়া কথা বলছি। সুজিতবাবু, প্রথম এই মুহূর্তে সবার মনের মধ্যে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে, প্রায় 10 ঘন্টা হতে চলো জেরা চলছে, সুজিতবাবু, গ্রেফতারের সম্ভাবনা থাকছে নাকি? হ্যাঁ, থাকতেই পারে, কারণ সেরকম কিছু কন্ট্রাডিকশন বা এভিডেন্স যদি আসে যেটা ফলো আপ করার জন্য
ইমিডিয়েট অ্যারেস্ট করা প্রয়োজন, তাহলে অ্যারেস্টের কথা তো ভাবতেই হবে। এখানে একটু আপনার কাছে জানার চেষ্টা করবো যে আপনার কি মনে হয় যে আদৌ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো একটা গ্রাউন্ড তৈরি রয়েছে? জিজ্ঞাসাবাদ করার তো প্রচুর গ্রাউন্ড রয়েছে। মানে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? কারণ আমরা দেখেছি যে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও যখন তলব করেছে তখন রিয়া গেছেন। কাইন্ডলি আরেকবার বলবেন। হ্যাঁ, আমরা দেখেছি ইডির ডাকেও সাড়া দিয়ে রিয়া চক্রবর্তী গেছেন এবং জেরা ফেস করেছেন। সিবিআই তলব করার পরও রিয়া চক্রবর্তী গেছেন। এরপর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনটা কেন, একটু যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন প্লিজ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন তখনই হবে যখন একটা মনে হবে ইনভেস্টিগেশনে যে এটা খুব প্রয়োজন, কিছু উনি লুকোচ্ছেন, কিছু কন্ট্রাডিকশন রয়েছে, যে জিনিসটা বের করা অন্যভাবে সম্ভব নয়। সুজিত বাবু, এখনো অবধি আপনি নিশ্চয়ই গোটাটা ফলো করছেন। আমরা সাধারণ যারা লেম্যান আমরাও ফলো করছি। নানান বক্তব্য উঠে আসছে, নানান পাল্টা বক্তব্য উঠে আসছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং, কালকে রিয়া চক্রবর্তী বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিটেইলড ইন্টারভিউ দিয়েছে। তো আপনার কি মনে হয় যে অসঙ্গতির জায়গা অনেকগুলো থাকছে, এতটাই থাকছে, মানে আপনি যদি আজকে চার্জে থাকতেন আপনি কি মনে করতেন রিয়াকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে? অসঙ্গতির নেচারটা কি সেটা দেখে যদি মনে করতাম তাহলে নিশ্চয়ই হেফাজতে নেওয়ার কথা ভাবতাম। এখন অবধি সেরকম কোনো অসঙ্গতি আপনার নজরে পড়েছে? আমার তো মনে হয় সেরকম হয়তো বেরোবে, যা মনে হচ্ছে। একটু বলবেন কোথায় আপনার সংশয় বা কোথায় আপনার দ্বন্দ্ব? দেখুন, ও যে ডিফেন্স থিওরিটা নিচ্ছে, সেই নিজেকে বাঁচাবার জন্য প্রত্যেকেই তার নিজস্ব থিওরি, তার যেটা বলে, তার সাথে অন্যদের স্টেটমেন্ট, অন্যান্য যা কিছু এভিডেন্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ইনপুট, পোস্টমর্টেম রিপোর্ট, তার অন্যান্য যে সময়ে উনি অ্যালিবি যদি নিয়ে থাকেন সেটার সাথে কোনো অসঙ্গতি আছে কি না, নানাও এভিডেন্সিয়ালি যদি ইনকনসিস্টেন্সি কিছু পাওয়া যায় সেগুলো এখানে হয়তো ট্রান্সপায়ার করবে বলে আমার ধারণা। সুজিতবাবু, দীপেশ সাওয়ান্ত অর্থাৎ তার যে হাউসটা, আমরা এই মুহূর্তে সরাসরি একটা ছবি দেখতে পাচ্ছি, গাড়ি বেরিয়ে আসছে, রিয়া চক্রবর্তী সেই গাড়িতে রয়েছেন কিনা স্পষ্ট নয়, আমরা লাইভ সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখার চেষ্টা করছি যে এই গাড়িতে রিয়া চক্রবর্তী রয়েছেন কিনা, আমরা সেই ছবি দেখার চেষ্টা করছি। যদিও এতটাই ভেপার রয়েছে কাছে, বোঝা গেল না। এবং যদি সামনে যিনি বসে আছেন, যিনি মহিলা, তিনি রিয়া চক্রবর্তী নন, পেছনের সিটে সম্ভবত তিনজন বসে রয়েছেন। বাদিকে দুটো যে অবয়ব দেখা গেল, দুটো পুরুষ অবয়ব, অর্থাৎ একমাত্র সম্ভাবনা থাকছে যে ডান দিকে যিনি ছিলেন তিনি রিয়া চক্রবর্তী কিনা, কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট হলো না। আমরা ডেফিনেটলি চেষ্টা করব ওখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে এই সম্পর্কে জানান। আমি শুধু শেষ প্রশ্ন সুজিত বাবুর কাছে করার চেষ্টা করব। সুজিত বাবু, কিন্তু সিবিআই এর সাকসেস রেট নিয়েও তো একটা প্রশ্ন রয়েছে। আমরা যদি দেখি যে নারদা সারদা নিয়েও বারবারই আমরা শুনি যে জাল গোটাচ্ছে, অভিযোগ যে ইলেকশনের সময় এই জাল গোটাচ্ছে, এই বিষয়টা আরও বেশি করে ফ্লোট করানো হয়। বিশ্বভারতী, আজকে আমরা বিশ্বভারতী নিয়ে শো করছিলাম, বিশ্বভারতী প্রসঙ্গেও মনে পড়লো যে নোবেলের কেস এখনো অবধি শেষ অবধি সলভ করতে পারলো না সিবিআই। তো সেখানে দাঁড়িয়ে সত্যি আপনি কতটা এই কেসটা ক্র্যাক করার কতটা সম্ভাবনা দেখেন? আপনি দুটো কেসের কথা বললেন, একটা নোবেল কেসের ব্যাপারে বিশ্বভারতী, আর আরেকটা হচ্ছে নারদা সারদা ইত্যাদি। দুভাবে দেখতে হবে। নোবেল প্রাইজের কেসের যেটা হাই পাওয়ার কমিটি হয়েছিল সিকিউরিটি অ্যাসপেক্ট দেখার জন্য,
ওটার আমি চেয়ারম্যান ছিলাম। ইনভেস্টিগেশনটা করছিল সিবিআই এবং সিআইডি হেল্প নিয়ে। এবারে ও কেসটা ছিল খুব সিম্পল আমার মতে, কারণ ওখানে একটা চুরির ব্যাপার, ওটা ইনসাইডারের চুরি না বাইরে থেকে লোক এসে করেছে, সেই পয়েন্টটা বের করতে পারলেই কেসটা ডিটেক্টেড হয়ে যেত, যেটা সামাও হয়নি, করা যায়নি হয়তো। আর এই কেসে আমাদের চিটফান্ডের কেসে সেখানে তো সিবিআই অনেকগুলো তো চার্জশিট দিয়েছে। আপাতত অনেক ধন্যবাদ সুজিত বাবু। আমরা জানার চেষ্টা করছি যে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে কিনা এবং যে গাড়িটা বেরিয়ে গেল তার মধ্যে রিয়া চক্রবর্তী ছিলেন কিনা, অর্থাৎ রিয়া চক্রবর্তী তিনি বেরিয়ে গেলেন নাকি এখনো অবধি সিবিআই এর সঙ্গে ডিআরডিও গেস্ট হাউস সিবিআই এর মুখোমুখি তিনি। আপাতত 8টা এসে এখানেই শেষ করছি।